দেশে করোনায় রেকর্ড ১০১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত। আইসিইউ শয্যা সংকটে অসহায় রোগীদের আহাজারি। অক্সিজেন কমে যাচ্ছে, এখন আইসিইউ প্রয়োজন, এখানে আইসিইউ পাচ্ছি না। বলতেছে অক্সিজেন নাই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। অবশেষে রোববার আলোর মুখ দেখছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। ২১২টার মতো কিন্তু আমাদের করোনা আইসিইউ সাপোর্টেড ফ্যাসিলিটিস আমার এখানে থাকছে। লকডাউনে রিকশার দখলে রাজধানীর সড়ক, থামছে না অযথা ঘোরাঘুরি। অফিসে এইখানে আমি ভিড় দেখে আসলাম যে কি হচ্ছে দেখার জন্য বের হলাম। এমনিতে সারাদিন রুমে গরম, করোনার মধ্যে কিভাবে কি ঢাকা শহর কেমনে কি চলতেছে একটু দেখলাম। এই মানুষ কাঁচামাল। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আটকে পড়া প্রবাসীদের 5 দেশে যেতে কাল থেকে বিশেষ ফ্লাইট। আগে কাটা থাকলে লাগবে না টিকিট। হজযাত্রী সুরক্ষায় শিগগিরই আইন, অনিয়ম পেলেই এজেন্সির নিবন্ধন বাতিল। মসজিদে জামাতে 20 জনের বেশি অংশ না নেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয় বলছেন মুসল্লিরা। আয়তন অনুযায়ী সিদ্ধান্ত নেবে মসজিদ কমিটি, পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। হেফাজতের কর্মকাণ্ডে হতাশ শীর্ষ নেতারা। মামুনুলের বহিষ্কার চান অনেকেই। সাম্প্রতিক তাণ্ডবে মিলেছে জামায়াত শিবিরের সম্পৃক্ততার প্রমাণ। এবং সাগরে গত কয়েক মাস ধরে মাছের আকাল। লাখ লাখ টাকা খরচ হলেও জেলেরা ফিরছে খালি ট্রলার নিয়ে, গুনতে হচ্ছে লোকসান। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 101 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,182 জন। তবে কমেছে শনাক্তের সংখ্যা। এদিকে সর্বাত্মক লকডাউনে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমলেও আইসিইউ সংকট বেড়েছে। শয্যা না পেয়ে গুরুতর রোগী নিয়ে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। 50 মাহবুবুর রহমান কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকা এই রোগীর অক্সিজেনের মাত্রা নেমে এসেছে 60-এর নিচে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আইসিইউ শয্যার জন্য 4 দিনের অপেক্ষা শেষে মুমূর্ষু অবস্থাতেই অন্য হাসপাতালের দিকে তার যাত্রা। ওদিকে দিনমজুর আব্দুল মান্নান স্ত্রীকে নিয়ে অক্সিজেন সংকটে ছুটছেন বিভিন্ন হাসপাতালে। দিনভরই করোনায় বিপন্ন মানুষের এমন উপস্থিতি চোখে পড়েছে। আইসিইউ শয্যার সংকট যেন ক্রমেই তীব্র হচ্ছে, আর তাই বাড়ছে এই হাসপাতাল থেকে ও হাসপাতালে অসহায় রোগীদের ছোটাছুটিও। অক্সিজেন কমে যাচ্ছে, এখন আইসিইউ প্রয়োজন, এখানে আইসিইউ পাচ্ছি না। তারা বলতেছে অক্সিজেন নাই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। এখন ঢাকা মেডিকেল নিয়ে গেলে যদি বলে কি আপনার এখানেও সিট নাই, অক্সিজেন নাই, তো এখন আমি কই নিয়ে যেতে পারি স্যার? আমাদের টাকা পয়সা ধনসম্পদ কিছু নেই, আমরা দিনমজুরি লোক। স্বাস্থ্যকর্মীরা বলছেন সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার পর হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। টাইমটা বলে দেওয়া হয় যে আপনি 10টায় আসবেন, 11টায় আসবেন, সেই অনুযায়ী লোকজন আসে। সেই ক্ষেত্রে এখন লোকের সিরিয়ালটা কম, এখন ভোগান্তি কম হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় 101 জনের মৃত্যু হয়েছে, যা দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন আক্রান্ত হয়েছেন 4,417 জন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। সব ঠিক থাকলে রোববারই চালু হবে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতালটি। প্রাথমিকভাবে 20টি আইসিইউ ও 150 সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে 1000 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। তৈরি সেন্ট্রাল অক্সিজেন লাইন, এরই মধ্যে 10টি এসডিও আর 10টি আইসিইউ শয্যা পুরোপুরি প্রস্তুত সাধারণ ওয়ার্ডও। এসে গেছে 200 আইসিইউ বেড, অপেক্ষা আনুষ্ঠানিকতার। অথচ প্রথম ধাক্কা সামলাতেই তৈরি ছিল ডিএনসিসির এই আইসোলেশন সেন্টার। তবে দ্বিতীয় ধাক্কার 1.5 মাসেও কেন চালু হলো না, এমন প্রশ্নের জবাবে মেয়র জানালেন কেবল আইসোলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। সিটি কর্পোরেশনের জায়গা ছিল দোকানের জন্য, এটা কিন্তু রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। কাজে এখানে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু করতে হচ্ছে।
800 সাধারণ শয্যা, 200 এসডিও আর আইসিইউ বেড সব ঠিক থাকলে রোববারই আংশিক চালু হচ্ছে দেশের প্রথম কোভিড হাসপাতাল। এরপর মে মাসের মধ্যেই পুরোপুরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসপাতাল পরিচালক। 18 তারিখে আমরা একটা ডেট ফিক্স করেছি। 212টার মতো কিন্তু আমাদের আইসিইউ সাপোর্টেড করোনা আইসিইউ সাপোর্টেড ফ্যাসিলিটিস আমার এখানে থাকছে। হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। ইমার্জেন্সি ওয়ার্ডে মানে 30 মেইল এবং 20 ফিমেল পেশেন্ট আমি ইমার্জেন্সি পেশেন্টদের হ্যান্ডেল করতে পারবো। আপাতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে, পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে। করোনার দ্বিতীয় ধাক্কা সামনে নিতে যখন হিমশিম খাচ্ছে গোটা দেশ, হাসপাতালে হাসপাতালে একটি আইসিইউ কিংবা সাধারণ শয্যার জন্য হাহাকার, ঠিক তখনই এমন দৃশ্য কিছুটা হলেও স্বস্তির যোগান দেয়। আর তাই এই হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে লকডাউনের তৃতীয় দিনে রিকশার দখলে রাজধানীর সড়ক। যানবাহনের চাপ কম থাকলেও মানুষের অহেতুক ঘোরাঘুরি ছিল চোখে পড়ার মতো। পুলিশের নজরদারি যানবাহন ও যাত্রীকেন্দ্রিক হওয়ায় নজর এড়িয়ে যাচ্ছেন পথচারীরা। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শুক্রবার, তাই যানবাহনের চাপও কম। তবুও আগের মতোই তৎপর পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এত শক্ত অবস্থানের মাঝেও অনেককেই দেখা যায় পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে ছুটতে। পুলিশের নজর যানবাহন ও যাত্রীদের দিকে থাকায় এ কৌশল অবলম্বন। আমরা গাড়ি দিয়ে আসলে বাধা দিত, পায়ে হেঁটে আসি। আসলে পায়ে হেঁটে আসাটাও ঠিক না। কিন্তু কল্যাণপুরে আমার শাশুড়ি বাসায় গেতেছি, অনেকে বিনা প্রয়োজনে যাচ্ছে, কিন্তু তাদেরকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে। এদিকে তৃতীয় দিনেও মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও পিকআপেই ঢাকা ছাড়তে দেখা যায় অনেককেই। কাঁচামাল। তবে কিছু সড়কে রিকশা চলাচলে কড়াকড়ি থাকায় হাসপাতাল, ওষুধ কেনা সহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ যানবাহন সংকটে পড়েন বিপাকে। আসলাম হাসপাতালে, এইমাত্র বাইরে এলাম, রিক্সা পাচ্ছি না ভাই। আসার পরে ওখানে সরকারি লোক আছে, ওনারা জিজ্ঞাসাবাদ করে ওনাকে নামিয়ে দিয়ে রিক্সাটা উল্টায় রাখে। আপনি রিকশা উল্টে রাখলেন? এটা আমাদের উপর থেকে বলে দিচ্ছে, এই জন্য আমরা করতেছি। শুধুমাত্র লকডাউন দেখার শখ মেটাতেও সড়কে ছিলেন অনেকে। দেখতেছি যে গাড়ি চেক করতেছে, মামলা করতেছে, এটা দেখলাম। করোনার মধ্যে কিভাবে কি ঢাকা শহর কেমনে কি চলতেছে একটু দেখলাম। এই প্রায় 5.5 লাখ আবেদনের বিপরীতে 16 এপ্রিল সকাল 10টা পর্যন্ত প্রায় 4 লাখ মানুষকে মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ। কিছুদিনের ঘরবন্দির সময় কিছুটা ত্যাগ আর আনন্দ বিসর্জন যদি সংকট মুক্তির কারণ হয়, তবে দোষ কি? প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের কারণে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য কাল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই 5টি দেশে প্রবাসী কর্মীদের পরিবহন করা হবে। যাদের টিকিট কাটা আছে তাদের আর নতুন করে টিকিট নিতে হবে না। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মঙ্গলবার মধ্যরাত থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয় সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট। এতে ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। হতাশায় মুষড়ে পড়েন ভিসা পাওয়া নতুন 1 লাখ কর্মী। এই প্রেক্ষাপটে প্রবাসীদের রুটি রুজির কথা ভেবে লকডাউনের কঠোর বিধিনিষেধের মধ্যেই প্রবাসী কর্মী অধ্যুষিত 5টি দেশে শনিবার থেকে আবারও ফ্লাইট চালু হচ্ছে। বিভিন্ন এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটগুলো বিশেষ ফ্লাইট হিসেবে পরিচালিত হবে। যাদের ভিসা ও আকামার মেয়াদ শেষের পথে তারাই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার পাবে। আর টিকিট কেটেও গত 3 দিনে যেসব কর্মী ফ্লাইট বন্ধের কারণে যেতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ ছাড়া শুধু ওই 5টি দেশের এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পাবে। স্পেশাল ফ্লাইটে আমাদের এই 5টা দেশের যাত্রী, আমাদের যারা চাকরির অপেক্ষা আছে তারা যেতে পারবে। মিডল ইস্টের 4টা আর সিঙ্গাপুর। যেই ফ্লাইট গুলো চলতেছিল এখন দিনে, প্রতিদিন যেভাবে চলতেছিল, যে এয়ারলাইন গুলো অপারেট করতেছিল, ওগুলো কি আমরা স্পেশাল ফ্লাইটের আবেদনের ভিত্তিতে স্পেশাল ফ্লাইট করে দিচ্ছি। এয়ারলাইন্সগুলোর বেশি ভাড়া নেওয়া বন্ধে তদারকির পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী অন্যান্য দেশের এয়ারলাইন্সকেও ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাভেল এজেন্টরা। মধ্যপ্রাচ্যগামী যত এয়ারলাইন্স বাংলাদেশ থেকে অপারেটেড হয় তাদের সবাইকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিতে হবে। এর ফলে ভাড়া বেশি নেওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। তবে জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসী কর্মীদের দেশে না আসার অনুরোধ করা হয়েছে। যারা আসবেন কোভিড নেগেটিভ সনদ থাকলেও তাদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং হজ যাত্রীদের স্বার্থ সুরক্ষায় আইন আসছে শিগগিরই। হজ ও ওমরা এজেন্সিগুলো অনিয়ম করলে নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে হচ্ছে এই আইন। হাজেরা শিউলির আরও একটি রিপোর্ট। গত 50 বছরেও হজ ব্যবস্থাপনার জন্য হয়নি কোনো আইন। সৌদি কর্তৃপক্ষের পরিবর্তিত নীতি ও চাহিদার আলোকে প্রতি বছর নতুন নীতিমালা বা প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু আইনি কাঠামো না থাকায় হজ এজেন্সিগুলোর প্রতারণা বা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে। আইনটা হবে জনবান্ধব এবং বেসিক্যালি এই হজ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনা, একটা লিগাল স্ট্রাকচারে আনার জন্য আইনটা করা হচ্ছে। কত জরিমানা করা যাবে সেটা সুনির্দিষ্ট ছিল না, এখন আমরা সুনির্দিষ্ট একটা ফিগার দিয়েছি। সর্বোচ্চ 50 লাখ টাকার জরিমানার বিধান এবং হজযাত্রীর শারীরিক ক্ষতির দায় এজেন্সিগুলোর ওপর চাপানো যৌক্তিক নয় বলে দাবি হজ এজেন্সিগুলোর। আপনার লাইসেন্সের দাম হচ্ছে 20 লক্ষ টাকা, আপনি এখানে শাস্তির বিধান করে রাখবেন 50 লক্ষ টাকা, তাহলে বাকি টাকা কোত্থেকে দিবে? বেসরকারি এবং সরকারি ব্যবস্থাপনা উভয় ব্যবস্থাপনার হজ যাত্রীদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সে বিষয়ে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে আইনটি সবার জন্য, শুধু বেসরকারি এজেন্সির জন্য নয়। হজযাত্রী যদি মনে করেন প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হয়, আপনার হয়রানি বা ভোগান্তি করে, নির্ধারিত যে আচরণবিধি করব আমরা একটা এজেন্সির জন্য সেটা যদি লঙ্ঘন করে, এবং এই লঙ্ঘন যদি সরকারিভাবে যারা যাবে তারা যদি আমাদের গাইডরা করে বা আমাদের হজ অফিসের লোকরা করে, একই প্রযোজ্য এটা। প্রস্তাবিত আইনে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে জামানত বাজেয়াপ্তের পাশাপাশি জরিমানা আদায়ে প্রয়োজনে সম্পত্তি ক্রয়ের বিধান রাখা হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে এক মসজিদে সর্বোচ্চ 20 জন নিয়ে নামাজ আদায় করতে হবে ধর্ম মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মনে করেন মুসল্লিরা। মসজিদের আয়তন অনুসারে জামায়াতে মুসল্লির সংখ্যা নির্ধারণের পরামর্শ দিয়ে ইসলামী চিন্তাবিদরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। শাকির আহমেদের রিপোর্ট। করোনা অতিমারির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালীন মসজিদে 5 ওয়াক্ত ও তারাবির নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মুসল্লি সহ সর্বোচ্চ 20 জন একসাথে নামাজ আদায় করতে পারবে বলে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের দাবি, ঢালাওভাবে এমন সিদ্ধান্তে জামাতে নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন তারা বলছেন মসজিদের ধারণ ক্ষমতা বিবেচনা না করে সব আয়তনের মসজিদের জন্য মুসল্লির একই সংখ্যা নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যবিধি মেনে অনেক মসজিদে পর্যাপ্ত জায়গা থাকার পরও নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন মুসল্লিরা। রমজান মাস মুসল্লিরা আসবেই, সেখানে তো কোনো লিমিট করে এখানে তো মসজিদের 20 জন দিয়ে এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা বিভিন্ন মসজিদে এই 20 জন নিয়ে মারামারি গ্যাঞ্জাম অনেক হচ্ছে। সবাই মাস্ক নিয়ে করলে নামাজ পড়লে আমার মনে হয় এটা সবার জন্য ভালো হতো। মসজিদের আয়তন অনুসারে মুসল্লির সংখ্যা নির্ধারণের দাবি তাদের। আয়তন অনুসারেই এটা নির্ধারিত করা উচিত, 3 ফিট দূরত্ব মেনটেন করা, এটাই মনে হয় সবচেয়ে বেটার হতো। চিন্তা ভাবনা করা উচিত ছিল যে কোন মসজিদের কতটা স্পেস আছে, স্পেস অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে দেওয়া উচিত। ইসলামী চিন্তাবিদরা এ ধরনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় দাবি করে তা বিবেচনার দাবি জানিয়েছেন। এই সিদ্ধান্তটা বাস্তবসম্মত নয়, কেননা প্রতিটা মসজিদই দেশের আয়তন সমান না। বাইতুল মোকাররম মসজিদে হাজার হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করেন, এখানে স্বাস্থ্যবিধি মেনে উল্লেখযোগ্য পরিমাণ মুসল্লিরা এখনো নামাজ পড়তে পারে। এইটা আরো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত ছিল। এছাড়া রমজান মাসে রোজাদারদের ইবাদতে আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে এ বিষয়ে দ্রুত যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের দাবি মুসল্লি ও ইসলামী চিন্তাবিদদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নৈতিক স্খলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাকে বহিষ্কারের প্রস্তাবও করেছিল একটি অংশ, তবে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এছাড়া হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে জামায়াত শিবির সহ জঙ্গিদের সম্পৃক্ততাও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে রোববার গ্রেফতার করে পুলিশ। এছাড়াও এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হেফাজতের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহকে। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর গেল রোববার হাটহাজারী মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় কমিটির নেতারা। বৈঠকে মামুনুল হকের নৈতিক স্খলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেন সংগঠনটির শীর্ষ নেতারা। সংগঠন থেকে তাকে বহিষ্কারের প্রস্তাব দেন আজিজুল হক ইসলামাবাদী। প্রস্তাব নাকচ করে দেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। এই মুহূর্তে বহিষ্কার করা হলে তিনি গ্রেফতার হতে পারেন, ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। রিসোর্ট কাণ্ড তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়। কমিটিতে রাখা হয় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ডক্টর মাওলানা নুরুল আফসার আজহারকে। তার এই অনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের অনেকেই এখন উষ্মা প্রকাশ করছে আমাদের কাছে। শুধু হেফাজত নয়, সাম্প্রতিক সহিংসতায় জামায়াত সহ জঙ্গিদেরও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। হেফাজতকে ঘিরে এবং হেফাজতের সাথে আরও কিছু গোষ্ঠী, বিশেষ করে জামাত শিবির থেকে শুরু করে যারা এন্টি গভর্নমেন্ট এলিমেন্ট আছে তারাও কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়েছে। তার ভিতর জঙ্গি গোষ্ঠীও আছে। বর্তমান প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করার জন্য হেফাজতের কর্মকাণ্ডকে যথেষ্ট বলে মনে করে পুলিশ। হেফাজত একাই এই স্বপ্নকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। লাখ লাখ টাকা খরচ করে জেলেরা সাগরে গেলেও তাদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত মাছ। খালি ট্রলার নিয়েও ফিরছেন অনেকে। জেলেদের দাবি, গত কয়েক মাস ধরে সাগরে মাছের আকাল চলছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর তীরে ট্রলার ফিরছে মাছ নিয়ে, তবে পরিমাণ একেবারেই কম। আবার অনেক জেলে ফিরেছেন খালি ট্রলার নিয়ে। জেলেরা বলছেন সাগরে মাছের আকাল চলছে, জাল ফেললেও মিলছে না মাছের দেখা। ফলে ট্রলারে খাবার শেষ হয়ে যাওয়ায় সামান্য মাছ নিয়ে ফিরতে বাধ্য হচ্ছেন ঘাটে। মাছের অবস্থা খুবই খারাপ, এবছরের তুলনায় একদম মাছ নেই। দাম বাড়তে এখন রমজান মাসে মনে করেন মাছ কম সাগরে। আমাদের এখানে মাছ নাই, আমাদের ব্যবসা নাই, আর লকডাউন দিছে সরকারে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সবসময় ভরা থাকে সামুদ্রিক মাছে, কিন্তু এখন অবতরণ কেন্দ্রে মাছের আকাল। ফলে মাছের দাম বাড়তি, যে কারণে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের। অন্য বছর তোমার এবছর মাছ কম। 1 লাখ টাকা খরচ করতে ভাই, মাছ পাই 1.5 লাখ টাকা, 10-20 হাজার টাকা 30 হাজার টাকা এরকম বিক্রি করতেছে। মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং কর্মকর্তা জানালেন, রাজস্ব আদায় কম হওয়ার পাশাপাশি সাগরে মাছের আকাল চলায় জেলেদের মাছ শিকারে পাঠাচ্ছেন না অনেক ট্রলার মালিক। আমাদের প্রায় অর্ধেকের রাজস্ব আয়ও কমে গেছে, মাছের অবতরণও পরিমাণ কমে গেছে। গেল বছর কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফেব্রুয়ারি, মার্চ ও 14 এপ্রিল পর্যন্ত অবতরণ হয়েছিল প্রায় 2700 মেট্রিক টন সামুদ্রিক মাছ, কিন্তু এবছর অবতরণ হয়েছে 1600 মেট্রিক টন মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাইকারিতে 20 টাকা হালি লেবু, খুচরা বিক্রি হচ্ছে 50 টাকায়। লকডাউনের অজুহাতে অস্বাভাবিকভাবে বাড়ছে শসা, বেগুন সহ ইফতার আইটেমের দাম, মিলছে না 80 টাকার নিচে। স্বাভাবিক সময়ের চেয়ে রোজায় শসা, বেগুন, লেবুর বাড়তি চাহিদা থাকে। এই সুযোগটাই নিচ্ছে বিক্রেতারা। খুচরা আর পাইকারি দামের মধ্যে রয়েছে বিশাল ফারাক। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে প্রতি কেজি শসার দাম উঠেছে 80 থেকে 110 টাকা পর্যন্ত। বেগুন 80 টাকা, লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। অথচ কারওয়ান বাজারে পাইকারি আড়তে লেবু হালি প্রতি মানভেদে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। বেগুন মানভেদে 50 থেকে 60 টাকা। টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। দুটো চাল কুমড়ো 80 টাকা আর পটল নিল হচ্ছে 60 টাকা কেজি। আগে তো একটু নিতাম, হয়তো 5-10 টাকা করে একটু বৃদ্ধি হয়েছে। শসা 100 টাকা, ছোট শসা 120 টাকা, লতি 100 টাকা, মানে 100 টাকার নিচে কোনো সবজি নাই। অস্বাভাবিক দাম বাড়ার পেছনে পরস্পরকে দুষছেন বিক্রেতারা। বেগুনের দাম তো অত্যন্ত বেশি, 80 টাকা কেজি। সরবরাহ তেমন নাই, আগের তুলনায় অত্যন্ত কম, এই জন্য দাম বাড়বে। 2 গাড়ি বেগুন ঢুকলে 1 গাড়ি বিক্রি করে, 1 গাড়ি লুকায় রাখে। এরকম সিন্ডিকেট করে প্রতি মালে 20 টাকা 30 টাকা বড় বড় আড়তদার পাইকাররা বেগুনের দাম বাড়ায়। বুঝতে পারা মিথ্যা কথাই বলে, মাল তো রেগুলার আইতাছে, কাস্টমার নাই। মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। কেজিতে 30 থেকে 40 টাকার মতো বেড়েছে সোনালী মুরগির দাম। দাম বাড়ার জন্য মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ
বিক্রেতাদের। সোনালী মুরগি ছিল আপনার 280 টাকা কেজি, এখন সোনালী হয়ে গেছে 320 টাকা কেজি। গাড়ি আসতে পারতেছে না, গাড়ি আসলে আপনার প্রত্যেক জায়গায় জায়গায় টাকা দিতে হইতেছে। তবে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনি ও রোববার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গেল সোমবার শ্রীলঙ্কায় পৌঁছে বাংলাদেশ দল। কলম্বোতে টিম হোটেলে 3 দিন কোয়ারেন্টিনে ছিল তারা। বুধবার সবশেষ করোনা পরীক্ষায় সবারই ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার অনুশীলনে নামে তামিম মুশফিকরা। আজও ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে ডমিঙ্গোর দল। কলম্বোর সিএমসিসি গ্রাউন্ডে 2 দিনের প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামবে ক্রিকেটাররা। 21 এপ্রিল ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবেন মুমিনুলরা। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 29 এপ্রিল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় রেকর্ড 101 জনের মৃত্যু, কমেছে শনাক্ত। হাসপাতালে চাপ কমলেও আইসিইউ শয্যা সংকটে অসহায় রোগীদের আহাজারি। বলতেছে অক্সিজেন নাই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। মসজিদে জামাতে 20 জনের বেশি অংশ না নেয়ার ঘোষণা বাস্তবসম্মত নয় বলছেন মুসল্লিরা। আয়তন অনুযায়ী সিদ্ধান্ত নেবে মসজিদ কমিটি, পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এবং প্রিন্টিং মেশিন দিয়ে করোনা পরীক্ষার কিটে বাড়ানো হচ্ছে মেয়াদ। রাজধানীর 3 প্রতিষ্ঠানের জালিয়াতি, র্যাবের অভিযানে আটক 9। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।